শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি হোসেন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। পাহাড়সম বকেয়ার মুখে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। বর্তমানে বৈদেশিক মূল্য পরিশোধের দায় দাঁড়িয়েছে 220 কোটি মার্কিন ডলার। পাওনা টাকার জন্য চাপ দিচ্ছে সরবরাহকারীরা। বিল পরিশোধ না করলে সরবরাহ বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যথাসময়ে বকেয়া পরিশোধ না করলে সংকটে পড়তে পারে এই খাত। এতে ব্যাহত হবে শিল্পী উৎপাদন, ঝুঁকিতে পড়বে সার্বিক অর্থনীতি। তাই বিশ্লেষকদের পরামর্শ, উন্নয়ন প্রকল্পে খরচ কাটছাট করে হলেও জ্বালানি সরবরাহ ব্যয় মেটানো উচিত। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। শিল্পের উৎপাদন সচল রাখার মূল উপাদান নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ, জানিয়ে বরাবরই হতাশায় থাকেন উদ্যোক্তারা। দীর্ঘদিন ধরে শিল্প কারখানায় চলমান সংকটের সাথে নতুন দুশ্চিন্তা যোগ হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া ঋণ, যা উদ্বেগ ও শঙ্কা তৈরি করছে সামষ্টিক অর্থনীতির উপর। মন্ত্রণালয়ের হিসাব বলছে, বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বর্তমান বৈদেশিক মূল্য পরিশোধের দায় প্রায় 220 কোটি ডলার। এমন বাস্তবতায় বকেয়া পরিশোধে চাপ আসছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকে। দ্রুত দায় মেটাতে বিশ্ব ব্যাংকের কাছে 1 বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার অনুরোধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত বছরের ডিসেম্বরে সরকারের বকেয়া দাঁড়িয়েছিল প্রায় 5 বিলিয়ন ডলার, যার বড় অংশই ছিল বিদ্যুৎ খাতের। বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে কিছু বকেয়া কমানো হলেও এখন তা আবারও বেড়ে গেছে। বর্তমানে পিডিবির বকেয়া বিলের পরিমাণ 50,000 কোটি টাকা। বিদ্যুতের পাশাপাশি জ্বালানি তেল, গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বাবদও সরকারের বিপুল অঙ্কের অর্থ বকেয়া পড়েছে। কয়েক মাস আগেও এই দায় মেটাতে অর্থ মন্ত্রণালয়ের কাছে 1 বিলিয়ন ডলার চায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। বড় অঙ্কের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ভারতের আদানি গ্রুপের কাছেও। জ্বালানি তেলের বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনও। বিপিসির তথ্য বলছে, সিঙ্গাপুর, চীন, আরব আমিরাত সহ বিভিন্ন দেশের কাছে 28 আগস্ট পর্যন্ত বৈদেশিক বকেয়া জমেছে প্রায় 38 কোটি ডলার। বিপিসি বলছে, টাকা থাকলেও ডলারের অভাবে দেনা শোধ করা যাচ্ছে না। ব্যাংকগুলো আসলে তো এখন ডলারের একটু সংকট থাকার কারণে নির্ধারিত সময়ে ডলার পেমেন্ট করতে পারছে না। মানে ইনফ্যাক্ট যারা সাপ্লায়ার তারা টাকাটা পাচ্ছে না। তারা বলছে যে আপনারা যদি আগামীতে এটা টাকাগুলো তাড়াতাড়ি পরিশোধ না করেন তাহলে আমরা তেল আর দিব না, এরকম বলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো জাহাজ ক্যান্সেল করে নাই। আশা করছি করবে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া ও ঋণ পরিশোধের বিষয়টি এখন বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে বলে মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। সরকারের ব্যয় বা বকেয়া মোকাবেলা করার জন্য লোন নেওয়া এবং পাশাপাশি উন্নয়ন প্রকল্প ব্যয় কাটছাট করে দরকার হলে শূন্যে নামিয়ে এনে জ্বালানি সরবরাহ ব্যয় মিট আপ করা এবং লুণ্ঠনমূলক ব্যয় মুক্ত করে জ্বালানি সরবরাহকে ন্যায্য যৌক্তিক ব্যয় নিশ্চিত করা, বিষয়টি একই সঙ্গে নিশ্চিত করতে হবে। বলেন, সাময়িক সময়ের জন্য ঋণ নিয়ে বকেয়া পরিশোধ করা হলেও ঘাটতি পূরণে টেকসই উদ্যোগ নিতে হবে। সাময়িক এই অবস্থাটা উত্তরণের জন্য আমরা ঋণ সাপোর্ট নিচ্ছি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএম এর বর্তমান সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নিয়োগ বাতিল ও পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া সহ 7 দফা দাবি জানিয়েছে বিজিএম এর সাধারণ সদস্যরা। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের সদস্য মোজাম্মেল হক ভূঁইয়া ও ইনামুল হক খান বাবলু। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসকের দোসররা বিজিএমএকে কুক্ষিগত করে রেখেছিল। ব্যাপক কারচুপি ও ভোট জালিয়াতির মাধ্যমে বর্তমান পরিচালনা পর্ষদ ক্ষমতায় আসে, যাতে ক্ষুব্ধ সাধারণ সদস্যরা। বিজিএমএকে ব্যবসায়ীদের স্বার্থে দলীয় প্রভাবমুক্ত করে 20 সদস্যের অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড গঠন, স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, বিজিএমএর অতীতের সব দুর্নীতির স্বচ্ছ ও সঠিক তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন সাধারণ সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
SM মান্নান কোচির বর্তমান কমিটির সহসভাপতি খন্দকার রফিকুল ইসলামকে বিজিএমের পুনর্গঠিত কমিটির সভাপতি নিয়োগ সাধারণ সদস্যগণ মানে না। অবিলম্বে তার নিয়োগ বাতিল ও পরিচালনা পর্ষদকে ভেঙে দিতে হবে। দর্শক, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কারণ গত কিছুদিন ধরেই কিন্তু বিজিএমের গত 15 বছরের যে কর্মকাণ্ড তা নিয়ে নানান ধরনের বিতর্ক তৈরি হয়েছে এবং বিভিন্ন সময়ে অভিযোগ আমরা পেয়েছিলাম যে বিজিএমের নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং জোর করে ভোট আদায় এবং ভোটার তালিকা নিয়েও কিন্তু নানান ধরনের প্রশ্ন আছে। এবং এই যে পরিস্থিতিতে আসলে তৈরি পোশাক খাতের মতো একটি গুরুত্বপূর্ণ খাত অস্থিরতার মধ্যে পড়েছে এবং এতে কিন্তু আমাদের সামনের দিনে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার একটি সম্ভাবনা বা আশঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিজিএমের ফোরাম প্যানেলের লিডার জনাব ফয়সাল সামাদ। তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জনাব ফয়সাল সামাদ, আপনার কাছে যেটি জানতে চাইব শুরুতেই সেটি হচ্ছে, আপনারা গত নির্বাচন নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল, মার্চে যে নির্বাচনটি হয়েছে এবং সেখানে আপনারা অংশ নিয়েছিলেন, আপনারা পূর্ণ প্যানেলে অংশ নিয়েছিলেন এবং আপনারা পূর্ণ প্যানেলে আসলে পরাজিত হয়েছেন। সেই নির্বাচন নিয়ে নানান ধরনের প্রশ্ন আপনারা তুলেছেন। আপনারা বলেছেন জোর করে ভোট আদায় করা হয়েছে। এই বিষয়গুলো জানার পরেও আপনারা আসলে নির্বাচনে কেন অংশ নিয়েছিলেন সেই সময়টাতে, এবং আপনারা নির্বাচন কিন্তু বয়কটও করেননি এবং পরবর্তীতে সেটা নিয়ে আসলে প্রতিবাদও আমরা সেভাবে দেখিনি। এখন আপনারা এসব বলছেন, একটু জানতে চাই আসলে ঘটনাটা কি ছিল। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি বিজিএমের প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমি বিজিএমতে মোর দেন 20 ইয়ার্স আমি সার্ভিস দিয়েছি বোর্ডে। তো প্রথমত যেটা হচ্ছে যে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা হেডলাইন একটু পড়ে আপনাদেরকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে 22 তারিখে ইত্তেফাকে একটা নিউজ হয়েছিল। সেখানে লেখা আছে যে ভুয়া গার্মেন্টস কারখানার বিরুদ্ধে ব্যবস্থা চায় না বিজিএমইএ, হাইকোর্টের উদ্যোগ আটকে দিয়েছেন সংগঠনটি। 429টি ভুয়া গার্মেন্টস কারখানার নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হোক, তা চায় না মালিকদের সংগঠন বিজিএমইএ। হাইকোর্টের ভুয়া গার্মেন্টস কারখানার বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই কে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়ার পর চেম্বার আদালতে রিট করে তা আটকে দিয়েছে সংগঠনটি। সংগঠনটির সভাপতি ফারুক হাসান এই রিটটি দায়ের করেন। আমি যে কারণে এটা আপনাকে হেডলাইনটা পড়ে শোনালাম যে এটা ফেব্রুয়ারি মাসে 22 তারিখের একটা নিউজ হয়, এরপর আরো নিউজ হয়। তো আপনাকে প্রথমত বুঝতে হবে যে আমরা কি পরিস্থিতিতে ছিলাম। যেখানে যেই দেশে আপনার অ্যাটর্নি জেনারেল, আমাদের ইমিডিয়েট পাস্ট অ্যাটর্নি জেনারেল, উনি এই ধরনের একটা আমি বলবো মামুলি কেসে উনি দাঁড়িয়ে এই স্টে অর্ডারটা নেন, তাহলে আপনি কিসের বিচার আমরা ওই সময় পাবো আর কোথায় আমরা কার কাছে বিচার চাবো? সো আন্ডার দ্য কন্ডিশনস, তখনকার কন্ডিশনে সবকিছু কনসিডার করেও আমাদের প্যানেল থেকে আমরা ইলেকশনে পার্টিসিপেশন করি, কারণ ইলেকশন পার্টিসিপেশন করার আমার রাইট আছে। সেই ইলেকশন পার্টিসিপেশন করার আমার রাইট ছিল, আমাদের রাইট ছিল, আমরা ইলেকশন পার্টিসিপেট করেছি। ইলেকশন দিনে কি হয়েছে, কিভাবে আমাদের পার্টিসিপেশনের এগেনস্টে কারা কারা দাঁড়িয়েছিল, এটা আপনার নিউজ মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আপনারা উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন। তো এই ধরনের একটা আপনার রিগড ইলেকশন, যেখানে এতগুলা ভুয়া গার্মেন্ট কারখানার আপনার ভোট তালিকা কনফার্ম হয়ে ভোটের সুযোগ করে দেওয়া হয়েছিল সেদিন, সেটা তো আর একটা আপনার মানে সেটা তো কোনো ইলেকশন হতে পারে না। সো ওই সময় আমরা পরিস্থিতির কারণে সেটা আমরা বলতে পারিনি। এখন আমাদের এই পরিস্থিতির নতুন সবকিছু বাংলাদেশ রিফর্ম ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এখন নতুন ভাবে সাজানো হচ্ছে, তাই আমরা সেটার জন্য আমরা একটা প্রেয়ার দিয়েছি। তাও আমরা ডিটিও, যেটা আপনার জানেন যে ডিরেক্টর জেনারেল ট্রেড অর্গানাইজেশন,
আমরা যেটা কমপ্লায়েন্স আমরা সেখানে একটা চিঠি দিয়েছি, সেটারও আজকেও এখন পর্যন্ত কোনো রেসপন্স আমরা পাইনি। এটা কিন্তু 2 সপ্তাহ হয়ে গেছে। আসলে সবকিছু এখন সময় হয়ে গেছে মানে আপনার একটা হোয়াইট পেপার তৈরি করার ক্ষেত্রে, এবং এটাই আমরা চাচ্ছি। আমার মনে হয় যে আপনার উত্তর আপনি পেয়েছেন। আসলে অবশ্যই আমার উত্তর পেয়েছি। আমি গত অন্তত 8-10 বছর ধরে আসলে পোশাক খাত নিয়ে কাজ করার সুবাদে আসলে আমরা বিভিন্ন সময় দেখি যে বিজিএমই এর যেই রপ্তানি নিয়ে নানান ধরনের তথ্য নিয়ে আমরা নানান ধরনের প্রশ্ন বিভিন্ন সময়ে দেখেছি, এবং বিজিএমই এর বাইরে যে সদস্যরা আছে তারা বিভিন্ন ধরনের রপ্তানির আড়ালে বিভিন্ন ঘটনা ঘটিয়ে থাকে। এই যে বিষয়গুলো নিয়ে খুব বেশি কিন্তু তৎপরতা আমরা সেই সময়টাতে দেখিনি। এইটার কারণ কি মনে করেন? আসলে বিজিএমই মানে ব্যবসায়ীদের স্বার্থ এবং দেশের স্বার্থ দেখার ক্ষেত্রে আসলে বিজিএমই এর মানে ঠিকমতো আসলে কাজ করেছে কিনা বিগত যেই কমিটিগুলো ছিল? আপনার কাছ থেকে বিস্তারিত একটু জানতে চাই। দেখেন, আসলে কাজ করেছে কিনা সেটা আমরা, আপনি যদি আজকে বিগত 5 বছর রিপোর্ট কার্ড নেন, তাহলে আপনি মেম্বারদের কাছ থেকে মানে সেই রেসপন্সটা পাবেন যে কাজ কখন হয়েছে বা হয়নি। আমি বলতে পারবো, আমি যে বোর্ডগুলোতে ছিলাম, বা আমি বলবো যে ডক্টর রুবানা হক যে প্রেসিডেন্ট ছিলেন, যেই সময় কোভিড এর সময়, যেই সময়টা মোস্ট টেস্টেড টাইম, সেই সময় যদি আপনি রিপোর্ট কার্ড টানেন, তাহলে আপনি দেখবেন যে কি কি ধরনের কাজ করা হয়েছিল যেন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে না যায়। সো আসলে এটা আমাদের মানে দায়িত্ব, আমরা যারা বোর্ডে যাওয়ার সুযোগ হয়েছে, আমাদের দায়িত্ব যে ইন্ডাস্ট্রির জন্য, সেক্টরের জন্য কাজ করা এবং রাইট কাজগুলো করা, রাইট প্রায়োরিটি গুলা ইন্ডিকেট করে কাজগুলো করা। আপনি আজকেই দেখেন, আজকে এই মুহূর্তে বিজিএমইতে আমি কোনো ভূমিকা দেখছি না যে আশুলিয়াতে নানা সমস্যা হচ্ছে, আশুলিয়া ফ্যাক্টরিতে নানা সমস্যা হচ্ছে। তো আমাকে কিছু মেম্বার অলরেডি অ্যাপ্রোচ করেছেন এটার ব্যাপারে। এখন কথা হচ্ছে যে যারা বিজিএমই পরিচালনা করছেন, ওনাদের কাছ থেকে ক্লিয়ার ডাইরেক্টিভ দরকার যে কি করণীয়। আমি দেখেছি যে বিজিএমই থেকে একটা চিঠি পাঠিয়েছে আমাদের সব মেম্বারদেরকে যে আমরা নিজেদের একটা মানে একটা ফ্যাক্টরি ফোর্স তৈরি করব। এটা কি সম্ভব? তো আমার কথা হচ্ছে যে ওনারা যদি যারা এখন বিজিএমই পরিচালনা করছেন, দে মাস্ট কমিউনিকেট এফেক্টিভলি উইথ দ্য গভর্নমেন্ট, এবং যেখানে যেখানে ওনাদের কথা বলা দরকার সেটা করা দরকার, এবং সেটা হচ্ছে না। আর্মি আমি জানি যে আশুলিয়া এলাকাতে, আমরা এখনকার এক্সাম্পল যদি বলি, আশুলিয়া এলাকাতে আর্মিকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আর্মি সাকসেসফুলি করার জন্য বিজিএমই কে পাশে থাকতে হবে। আজকের সকালে ঘটনাগুলো যদি আমরা দেখি, আজকের ঘটনার বিষয়ে বন্ধ হয়ে গেছে। জনাব সামাদ, আপনার কাছে আবারও ফিরছি আমি। আপনার আপনি এখান থেকে আবারও বলবেন। আমরা একটু সচিবালয়ে যেতে হচ্ছে, সেখানে খাদ্য সচিব কথা বলছেন, আমরা একটু সেখান থেকে ঘুরে আসতে চাই। যেহেতু বাইরে থেকে আনা যাচ্ছিল না, বা বাইরের দাম অনেক বেশি দেশের বাইরে, এই কারণে আমরা একটু জোর দিচ্ছিলাম। এটি 1,24,068 মেট্রিক টন আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি, যেটি লক্ষ্যমাত্রার 124%। এইখানে গম সংগ্রহের লক্ষ্যমাত্রা আমরা প্রত্যেকবারই ঠিক করি, কিন্তু হয় না আসলে। মাত্র 37 মেট্রিক টন গম আমাদের এখানে সংগ্রহ হয়েছে, মূলত গম সংগ্রহ হয়নি, 0.07%। গমের দাম আমরা 32 টাকা থেকে 35 টাকা কেজিতে উন্নত করার পরেও এটা হয় নাই। আরও বাড়ানো যেতে পারতো, কিন্তু এপিএমসি কমিটিতে তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আরও বাড়ানো হলে বাইরের দাম যেহেতু কম, বাইরে থেকে কিনে এনে সরকারি গোডাউনে কেউ কেউ আবার দিয়ে দিতে পারে, এই কারণে এটা আরও বাড়ানো হয়নি। একটি প্রশ্ন, এটা আমার খাদ্য সংগ্রহ অভিযান কালকে শেষ হয়েছে। কিছু কিছু জায়গায় যেমন সিদ্ধ চাল ও আতপ চাল সামান্য আমরা যে বেশি ক্রয় করেছি, এটা মন্ত্রণালয়ের এখতিয়ার আছে, এবং পরবর্তীতে আমরা এপিএমসি মিটিংয়ের মাধ্যমে, যে পরের মিটিংটা হবে, এটা ভূতাপেক্ষ রাষ্ট্রের স্বার্থে এটা আমরা অনুমোদন নিয়ে নিই। এটা হলো সংগ্রহ নিয়ে আমার বক্তব্য। পেপারটা আপনাদের দিয়ে দেওয়া হবে। 11 লক্ষ টার্গেট ছিল, 11,25,381 মেট্রিক টন আমরা সংগ্রহ করেছি, 102%। আমরা
বন্যা দুর্গত এলাকায় খাদ্য মন্ত্রণালয়ের প্রোগ্রামটা একটু এক্সটেন্ড করেছি। যে আপনারা জানেন বন্যা দুর্গতদের ত্রাণ কার্যক্রম চালানোর এখতিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের, আপনারা নিয়মিত তাদের সাথে ব্রিফিং নিচ্ছেন, কার্যক্রম চলছে। কিন্তু আমাদের যেটা হয়েছে ওইটা ওই কাগজটা যেটা নিলেন আমাদের না, ওইটা আরেকটা কাগজ উনি দিয়েছিল। তো আমাদের যেটা করেছিলাম আমরা, যেহেতু ত্রাণের সময় সবাইকে ত্রাণ দিচ্ছে, কিন্তু যখন পানিটা নেমে যাবে তখন অনেকের কষ্ট হবে। এই বিবেচনায় খাদ্য মন্ত্রণালয় কি করতে পারে এটা আমরা একটু চিন্তা করেছিলাম। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নিকট উপস্থাপন করেছি। উনি বলেছেন যে স্পেশাল একটা প্রোগ্রাম কিভাবে থ্রু করা যায়, সেই কারণে আমরা একটা স্পেশাল প্রোগ্রাম এখানে থ্রু করেছি। সেই স্পেশাল প্রোগ্রামে আমরা 14টি জেলায় যে সকল বন্যা দুর্গত উপজেলাগুলো আছে সেখানে আমরা 3 মাস ব্যাপী স্পেশাল ওএমএস চালাবো, যাতে নাকি ভর্তুকি মূল্যে তারা চালটা এবং আটাটা পেতে পারে। এটি আমরা 230টি কেন্দ্র চিহ্নিত করেছি। প্রতিটি কেন্দ্রে 1 মেট্রিক টন চাল ও 1 মেট্রিক টন আটা দেওয়া হবে এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস আমরা চালাবো, এরকম আমাদের পরিকল্পনা। এতে আমাদের প্রথম 2 মাসে আমাদের প্রায় 90 কোটি টাকা আমাদের এই খাতে খাদ্য মন্ত্রণালয় থেকে বিতরণ করা হবে। আর 2টি কার্যক্রম চলমান আছে, এটি আপনারা জানেন, এটি নিয়ে বলার কিছু নেই। সারা দেশে ওএমএস কার্যক্রম চলমান আছে। ওএমএস কার্যক্রম 912টি কেন্দ্রে চলছে। ওএমএস কার্যক্রম ঢাকা মহানগরীতে 118টি দোকান, 70টি ট্রাক চলছে, এগুলো মোট 191টি কেন্দ্র। খাদ্য বান্ধব কর্মসূচি 3 মাস চলবে, এটি অলরেডি শুরু হয়েছে। এবং দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সচিবালয়ে, সেখানে খাদ্য পরিস্থিতি এবং বন্যা দুর্গত এলাকায় মানুষের মাঝে খাদ্য বিতরণ বিষয়ে কথা বলছিলেন খাদ্য সচিব। আমরা আবারও আলোচনায় যেতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ফয়সাল সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী, তৈরি পোশাকের এবং বিজিএম-এর সাবেক সহসভাপতি। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি বলছিলেন যে বর্তমানে আসলে বিশেষ করে কারখানাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে কী অবস্থায় আছে, এবং আরেকটি প্রশ্ন একটু আপনাকে এর সাথে যোগ করে দিতে চাই যে বর্তমানে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন তাকে নিয়েও আসলে তার পদত্যাগ দাবি করা হয়েছে। এইটি কেন? আসলে তিনি কি আসলে দায়িত্ব পালন করতে পারছেন না? মানে বিষয়টা একটু জানতে চাই। দেখেন, আপনার এখানে আমাদের অভিযোগ হচ্ছে রিগার্ডিং দ্য ডিউ প্রসেস, এবং এই বোর্ড যেটা একটা অবৈধ বোর্ড, এটা ডিউ প্রসেসে এই বোর্ড আসেন। কারণ আমরা বলছি এখানে যে ইলেকশনটা একটা ফলস ইলেকশন, ফেক ইলেকশন হয়েছে। তো সেই জন্য যারা এই বোর্ডে আছে, দেখেছেন গতকালকে একটা সাংবাদিক সম্মেলন হয়েছে যেখানে সাধারণ মালিকরাও সেটা ডিমান্ড করছে, এই কারণে যে এই ইলেকশনের ডিউ প্রসেস ফলো হয়নি। তাই আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আগে যে আগে কেন বললেন না। আমি তো বললাম আপনাকে সেই পরিস্থিতি ছিল না। আমরা যখন বলেছি, আমি কোর্টে কেস করেছি, সেই কেসও অ্যাটর্নি জেনারেল এসে স্টে করে দিয়ে গেছেন। তো এখন কথা হচ্ছে যে আন্ডার দ্য কারেন্ট গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা আশা করব যে এই বিজিএমই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেক্টরের জন্য। সেই সেক্টরের যারা প্রতিনিধি করবেন, দে শুড বি ইলেক্টেড প্রতিনিধি। এখানকার যে ডিউ প্রসেস গুলো আছে, যেটা ফেল হয়েছে, সেই ডিউ প্রসেস গুলো রিফর্ম করা দরকার। তাই সেটার জন্য যা যা করণীয় সেটা করা দরকার। এটা কোনো ব্যক্তি ভিত্তিক না। উই আর টকিং অ্যাবাউট দ্য ট্রেড অর্গানাইজেশন। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং এটার জন্য আমি একটু জাস্ট অ্যাড করি আপনাকে যে আমাদের যে প্ল্যাটফর্ম, সেখান থেকে একটা চিঠি দেওয়া হয়েছে ডিরেক্টর জেনারেল ট্রেড অর্গানাইজেশনকে। এটা আমার জানা মতে 15ই অগস্ট বা 16ই অগস্ট দেওয়া হয়েছে। এটার কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। আপনার নিউজের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি ডিজি ট্রেডকে বলবো যে ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন করা দরকার। এবং এটা খুবই সিম্পল। আমাদের যে অভিযোগটা, ইট ইজ পার্ট অফ দি, আপনার যে কোনো সংগঠন এর মেম্বার হতে হলে আপনার টিন ভ্যালিডি থাকতে হবে, আপনার ট্যাক্স রিটার্ন সাবমিশন থাকতে হবে। দিস আর ভেরি প্রাইমারি রিকোয়ারমেন্টস। তো এটাকে তদন্ত করা দরকার। এবং যেটা বললাম যে সেটা তদন্ত করতে হলে একটা নিরপেক্ষ একটা বিজিবি দরকার। সেটার জন্য দ্বিতীয় যেটা করণীয় সেটা করা দরকার এই মুহূর্তে, ইমিডিয়েটলি। জি, অবশ্যই। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে এই মুহূর্তে আমাদের
গত 1-1.5 মাসের আসলে যে ধরনের পরিস্থিতি আমরা পার করেছি, এরপরে কিছুটা ভাবমূর্তি সংকটে আসলে আমরা পড়েছি, অনেক অর্ডার ক্যান্সেল হয়েছে। একটু জানতে চাই যে সামনের এই মুহূর্তে আসলে অর্ডারের পরিস্থিতি কি এবং বায়ারদের সাথে আপনাদের কথাবার্তা কেমন হচ্ছে, এবং সামনের দিনে যেহেতু আমাদের একটি নতুন চ্যালেঞ্জ, নতুন সরকার আসলে অর্থনীতিকে টেনে তোলার একটা প্রচেষ্টার মধ্যে আছে, একটু জানতে চাই পরিস্থিতি আসলে কেমন এখন। দেখেন, পরিস্থিতি যেটা আজকের যে অবস্থান, এটা আপনার আমি বলবো যে লাস্ট 1 বছরে কনসার্ন যদি আজকে থেকে 1 বছর আগে আপনি যদি কম্পেয়ার করেন, দেন দ্য পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইজ দ্য মেইন কনসার্ন। তো এটা তো আমাদের চিফ অ্যাডভাইজার এবং যে অ্যাডভাইজারি কমিটি গঠন হয়েছে দেশের স্বার্থে এবং আমাদের ব্যবসায়িক মহলের স্বার্থে যা যা স্টেপস নেওয়া হচ্ছে, যে রেপুটেশনকে রিস্টোর করার জন্য যা যা করা হচ্ছে, তাতে আমাদের বায়ার এবং বাইং কমিউনিটি they are satisfied বলবো, এবং তারা এটা নিয়ে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি লেভেলে আমরা ইন্ডিভিজুয়ালি বায়ারদের সাথে যোগাযোগ করছি এবং সেটা যার যেখান থেকে পসিবল আমরা অর্ডার রাখার ব্যবস্থা করছি এবং অর্ডার শিপমেন্ট করার ব্যবস্থা করছি। এটাই কিন্তু মেইন কাজ আমাদের। আর বায়ারদের কাজ অর্ডার প্লেস করা, ওনারা অর্ডার প্লেস করছেন এবং আশা করি যে এটা থেকে আমরা সামনে আগানোর যেভাবে করে আমরা এক্সপোর্টের পজিশন ক্রিয়েট করেছি, সেভাবে আমরা সামনের দিকেও সেটাকে ধরে রাখার জন্য আমরা যারা উদ্যোক্তা আছি, আমরা ইনশাল্লাহ এটাকে সামনে নিয়ে যাব। যদি আমরা যেটা বলছি যে যদি পলিসিগত আপনার সাপোর্ট এবং আমাদের যদি আপনার ডিরেকশনটা কারেক্ট থাকে, আমাদের প্রায়োরিটি যদি ঠিক থাকে, সেটা হলে দেন আশা করি সেটা ব্যবসা নিয়ে আমাদের ইনশাল্লাহ ব্যবসা ফেরত চলে আসবে। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমাদের সবার দৃঢ় বিশ্বাস। সেটা বিজিএম এর পক্ষ থেকে গত সপ্তাহে বিজিএম এর নেতারা যখন অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করলেন এবং তারা কিছু ঋণ সহায়তা চেয়েছেন স্বল্পমেয়াদে, আপনার কি মনে হয় এই মুহূর্তে আসলে ঋণ সহায়তা কি প্রয়োজন আপনাদের? দেখেন, ঋণ সহায়তা আমাদের ইন্ডাস্ট্রির ঋণ সহায়তা জরুরি, সেটা আমি বলবো জি হ্যাঁ জরুরি, কিন্তু যেটা হচ্ছে যে এই ঋণ সহায়তাটার আপনার মানে ঢালাও ভাবে না করে এটাকে বিজিএমই কে একটা আপনার মানে বিজিএমই কে তার পেপার তৈরি করতে হবে, এটাকে কোয়ান্টিফাই করার জন্য প্রপারলি। আমি সেটা বলছি। ইভেন যখন কোভিড এর সময় আমাদেরকে 5,000 কোটি টাকা দেওয়া হয়েছিল, তা সুদ দিয়ে ইন্ডাস্ট্রি কিন্তু ফেরত দিয়েছে। আপনি অ্যাজ আ জার্নালিস্ট হিসাবে আপনি সেটা ভেরিফাই করে দেখতে পারেন যে ওই 5,000 কোটি টাকার অলমোস্ট আমি জানা মতে অলমোস্ট 90% ইন্ডাস্ট্রি কিন্তু ফেরত দিয়ে দিয়েছে। তো ইফ ইট ইজ ডান ইন দ্য রাইট ওয়ে, তখনও সেটাকে যে পদক্ষেপ বা যে স্টেপস গুলো নেওয়া হয়েছিল, যেটার জন্য গভর্নমেন্ট তখন দিয়েছিল টাকাটা as a loan হিসাবে, সেটার জন্য যে স্টেপস গুলো আছে বিজিএম যদি সেই স্টেপস গুলো নেয়, তার যদি ইনফরমেশন কারেক্ট থাকে, দেন ইয়েস এটা আমি মনে করি যে এটা দরকার। এর সাথে সাথে ব্যাংকিং সেক্টরে ব্যাংকসদের সাথে অলসো একটা কন্ডিশন গুলাকে কন্ডিউসিভ করার জন্য যা যা করণীয়, সেটা যে এলসি খোলা থেকে শুরু করে আপনার মানে বাকি সবকিছু ইন্ডিভিজুয়াল লেভেলে এবং মানে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো লেভেলে এটা যাচাই করে দেখা দরকার। এটাও ভেরি ইম্পর্টেন্ট। জি অবশ্যই, আমরাও সেটা মনে করি। আপনার সাথে আসলে এই বিষয়গুলো নিয়ে ব্যাংকিং খাত এবং জ্বালানি, আমরা একটা জ্বালানির প্রতিবেদনও দেখছিলাম, আপনি দেখছিলেন যে অনেক পাওনা এখনো বকেয়া রয়েছে। সামনের দিনে আসলে এই সরবরাহ ঠিক থাকবে কিনা সেটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই বিষয়টা নিয়ে ছোট করে শুধুমাত্র 30 সেকেন্ড একটু জানতে চাই যে সামনের দিনে জ্বালানি সংকটের আশঙ্কা করছেন কিনা এই এবং সরকারের আসলে করণীয় কি, খুব ছোট করে। দেখেন, জ্বালানি সংকট আছে, এটা আমরা সবাই জানি। এই আছে বলতে আমরা এই গত 1 বছরে আমাদের রেটও বাড়লো, সবই বাড়লো। তো আমার কথাটা হচ্ছে এটার সমাধানটা কোথায়? এটা দিস ইজ আ ন্যাশনাল ম্যাটার, ইট মাস্ট বি ডিসকাসড অ্যান্ড রিজলভড যতটা রিজলভ করা যায়। গতকালকে দেখলাম যে আপনার জ্বালানির ক্ষেত্রে আমাদের কিছু রেট কমানো হয়েছে, এটা কিন্তু রিলিফ দিবে আমাদেরকে, এটাও দরকার ছিল। কিন্তু 2বার রেট ইনক্রিজ করা হয়েছে,
আমাদের বেতন ভাতা বেড়েছে, তো সবকিছু মিলে ফ্যাক্টরিটা তো পারছে না পেমেন্ট দিতে। তো এটা যে পারছে না কি কারণে, এই কারণগুলাই বিজিএমই স্টাডি করে একটা ডসিয়ার তৈরি করে বিজিএমই কে গভর্নমেন্টের সাথে প্রপার ইনফরমেশন ডিসেমিনেট করতে হবে। এটাই আমাদের প্রত্যাশা এজ আ মেম্বার। ইট ইজ নট অ্যাবাউট এনিথিং এলস বাট দ্য ইন্ডাস্ট্রি। জি, অনেক ধন্যবাদ জনাব ফয়সাল সামাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে। আমরা আলোচনা করছিলাম পোশাক খাতের নানান চ্যালেঞ্জ নিয়ে, বিশেষ করে বিজিএমইতে এই মুহূর্তে যে বিতর্ক তৈরি হয়েছে সে বিষয় নিয়ে কথা বলছিলেন আমাদের ফোরাম প্যানেলের লিডার জনাব ফয়সাল সামাদ। আমরা সময় হলো এই মুহূর্তে একটি বিরতিতে যাবার, বিরতি থেকে ফিরে আবারও ফিরছি বিজনেস আওয়ারে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দেশের বাজারে কমলো জ্বালানি তেল, ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম। বিশ্ববাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে। একই সঙ্গে অকটেন ও পেট্রোলের দাম লিটার প্রতি কমেছে 6 টাকা। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, দাম আরও কমানোর চেষ্টা করবে সরকার, তবে বিশ্ববাজারে দাম বাড়লে বাড়াতে হবে বাংলাদেশকেও। সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান বলছেন, উচ্চ হারে শুল্ক সমন্বয় করে জ্বালানির দাম কমানোর সুযোগ রয়েছে। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা কমিয়ে লিটার প্রতি 105 টাকা 25 পয়সা করেছে সরকার। এছাড়াও সরকার পেট্রোলের দাম 6 টাকা কমিয়ে 121 টাকা এবং অকটেনের দাম 6 টাকা কমিয়ে 125 টাকা নির্ধারণ করেছে। কেরোসিনের নতুন মূল্য লিটার প্রতি 105 টাকা 50 পয়সা করা হয়েছে। শনিবার বেলা 11টার দিকে খুলনায় অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জানান, নতুন মূল্য 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে। তো সেটা অনুযায়ী আমরা এইটুকু করছি, তো আমরা ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি। তবে বিশ্ববাজারে দাম বাড়লে দেশেও জ্বালানির দাম বাড়াতে হবে বলে জানান উপদেষ্টা। জ্বালানির দাম আবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে লিঙ্ক, তো এখন আমরা কমাচ্ছি, কিন্তু এটা যে আবার বাড়বে না এটা কিন্তু নিশ্চয়তা দিতে পারবো না। এদিকে জ্বালানি তেলের দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। এটা ভালো সব দিক থেকে আমাদের জন্য, বিশেষ করে বাইকারদের জন্য ভালো। পেট্রোল যেহেতু বেশি ইউজ হয়, এটা 100 নিচে থাকলে পরে ভালো হয়। পেট্রোল মালিকের যেখানে আমরা কমপ্লেন পাই যে তাদের মিটারে ট্যাম্পারিং, এই চুরি যাতে কোনোভাবে তারা করতে না পারে, এইভাবে যাতে সরকার সজাগ দৃষ্টি রাখে। দেশের মূল্যস্ফীতি কমাতে জ্বালানির দাম কমানোর বিষয়টা কিছুটা ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেশি উচ্চ হারে শুল্ক আছে, সুতরাং সেটাও কিছুটা সমন্বয় করে জ্বালানির মূল্য আরও কমানোরও কিন্তু একটা সুযোগ আছে। চলতি বছর মার্চ থেকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় তেলের নতুন এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। ঢাকার পুঁজিবাজারে লেনদেন চলছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি ডিএসএক্স ইন্ডেক্স, অর্থাৎ যেটি ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক, সেটি কিন্তু কিছুটা বেড়েছে, 18 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6822 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স কমেছে 4 পয়েন্টের মতো। ডিএস30 সরিয়া ইন্ডেক্স বেড়েছে 4 পয়েন্টের মতো, তবে ডিএস30 কমেছে 2 পয়েন্টের মতো, অবস্থান করছে 2122 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 551 কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 261টির, কমেছে 91টির এবং অপরিবর্তিত আছে 37টি কোম্পানির শেয়ারের দর। পুঁজিবাজারের পর জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার এই মুহূর্তে কেনা হচ্ছে 119 টাকায়, বিক্রি 120 টাকা।
ইউরো 125 টাকা কিনে 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 144, বিক্রয় 150। চীনা ইউয়ান 13 টাকায় কিনে 17 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 29, বিক্রয় 31 টাকা। ভারতীয় রুপি 1 টাকা 38-এ কেনা হচ্ছে এবং বিক্রয় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সোনার দাম জানাবো। বেশ কিছুদিন ধরে আসলে বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, অর্থাৎ প্রায় প্রতি সপ্তাহে আসলে বাড়ছিল এবং সেটি এই মুহূর্তে এসে ঠেকেছে 1,28,000 টাকায় প্রতি ভরি, যেটি সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট স্বর্ণ যেটি পাওয়া যায় বাংলাদেশের বাজারে। 21 ক্যারেটের স্বর্ণ কিন্তু আপনাকে গুনতে হবে 1,22,000 টাকার বেশি। 18 ক্যারেট স্বর্ণ যদি আপনি নিতে চান সেক্ষেত্রে 1,04,000 টাকায় পাওয়া যাবে এবং সনাতন স্বর্ণের ভরি 86,547 টাকায় বিক্রি হচ্ছে। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপার দাম 2,098 টাকা, 21 ক্যারেট দাম পড়ছে 2,005 টাকা, 18 ক্যারেট 1,714 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে প্রতি গ্রাম 110 টাকা এবং ভরি 1,282 টাকায়। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরো একটি বিরতির, ফিরবো আরেকটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে বন্দর বাণিজ্যের খবর। চার মাসের বেশি সময়ে নিষেধাজ্ঞার পর মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হয়েছে। কর্মচাঞ্চল্য ফিরেছে ফিশারি ঘাটে। পুরোদমে চলছে মাছ আহরণ ও বাজারজাতকরণ। দীর্ঘদিন পর কাজে ফিরে উচ্ছ্বসিত মৎস্য শ্রমিকরাও। নতুন স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। তবে 5টি অভয়াশ্রমে এখনও নিষেধাজ্ঞা বলবৎ রাখার কথা জানিয়েছে বিএফডিসি। ফাতেমা জান্নাত মোমোর তথ্য ছবিতে টেক্সট রিপোর্ট। টানা 4 মাস 6 দিন পর চিরচেনা রূপে ফিরেছে রাঙ্গামাটির ফিশারি ঘাট। মৎস্যজীবীদের কর্মযজ্ঞে মুখর হয়ে উঠেছে। শনিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে আহরণ করা মাছ সংরক্ষণে ব্যস্ত মৎস্য শ্রমিকরা। ট্রাক থেকে কেউ বরফ নামাচ্ছেন, কেউ বা ভাঙছেন, আবার প্যাকেজিং কাজে ব্যস্ত কেউ। রাজস্ব আদায়ের পর এসব মাছ পাঠানো হবে ঢাকা ও চট্টগ্রামে। 4 মাস ফিশারি বন্ধ থাকে, আমরা ফিশারি চাকরি করে অনেক কষ্টে থাকি, সরকার থেকে আর্থিক কোনো সহযোগিতা পাই না। কাজ করতেছি, ভালো লাগতেছে। নিষেধাজ্ঞার পর কর্মসংস্থানে ফিরতে পেরে উজ্জীবিত শ্রমিকরা। মাছের সুষ্ঠু প্রজনন দেখে নতুন স্বপ্ন বুনছেন মৎস্য ব্যবসায়ীরাও। আজকে আমরা ট্রাকের ড্রাইভাররা ফিশারি খোলাতে অনেক আনন্দিত, অনেক খুশি। মোটামুটি ভালোভাবে চলতে পারছি, এখন ইনকাম হচ্ছে। বর্তমানে দেশের যে সার্বিক অবস্থা, বন্যার অবস্থা, আমরা বাজারজাত করার পরে বুঝতে পারবো ব্যবসার অবস্থা কি। তবে ইনশাল্লাহ আশা রাখি ব্যবসা বাণিজ্য ভালো হবে। ফিশারি ঘাটে শতাধিক মৎস্য ব্যবসায়ীর পাশাপাশি কাজ করেন প্রায় 20,000 শ্রমিক কর্মচারী। হ্রদ এলাকায় জেলের সংখ্যা প্রায় 26,000। তবে হ্রদে মাছ শিকারের অনুমতি দেয়া হলেও 5টি অভয়াশ্রমে এখনও নিষেধাজ্ঞা বলবৎ রাখার কথা জানিয়েছে বিএফডিসি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে জানাবো শিল্প ও বাণিজ্যের খবর। ধানের জমিতে অতিরিক্ত পানি ব্যবহারে একদিকে যেমন ভূগর্ভস্থ পানির উপর চাপ বাড়ছে, তেমনি শুষ্ক মৌসুমে পানি সংকটে বাড়ছে ফলন বিপর্যয়। কৃষি বিভাগের পক্ষ থেকে পানি ব্যবহারের বৈজ্ঞানিক পরামর্শ দেওয়া হয় না বলে অভিযোগ কৃষক ও নলকূপ অপারেটরদের। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত পানি ব্যবহারে উৎপাদন না বেড়ে পরিবেশের বিপর্যয় ঘটে। তবে পানির অপচয় বন্ধে পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী কৃষক 1 কেজি ধান উৎপাদনে 1600 লিটার থেকে 2000 লিটার পানি ব্যবহার করে থাকেন। বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবহারের এই হার আরও বেশি, কিন্তু 1200 থেকে 1300 লিটার পানি 1 কেজি ধান উৎপাদনের জন্য যথেষ্ট। ফলে প্রতি কেজি ধান উৎপাদনে গড়ে 500 লিটার পানির অপচয় হচ্ছে। পর্যায়ক্রমিক ভেজা এবং শুকনা পদ্ধতি, যেটাকে বলা হয়, সংক্ষেপে বলা হয় AWD পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু পানির ব্যবহার ধান উৎপাদনের ক্ষেত্রে আমরা অনেক কমিয়ে নিয়ে আসতে পারি। কৃষক ও নলকূপ অপারেটরদের অভিযোগ, জমিতে পানি ব্যবহারের বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে কখনো জানায়নি কৃষি বিভাগ। তবে পরিমিত পানি দেওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। কৃষি অফিসাররা আসে না, আমরা নিজে মাপ করে দিই, এতগুলো পানি লাগবে। খরা থাকলে প্রায়
প্রায় ধরেন আপনার 2 থেকে 3 দিন পর পরে পানি দেওয়া লাগে। একটা প্রকল্প চলতেছে পার্টনার প্রকল্প, এবং সেই প্রকল্পের আওতায় আমাদের অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং এই কার্যক্রম আমাদের চলমান আছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত পানি ব্যবহারে উৎপাদন বাড়ে না, বরং পরিবেশের বিপর্যয় ঘটছে। অতিরিক্ত পরিমাণ পানি ব্যবহার এবং কম পরিমাণ পানি ব্যবহার করে একই ফলন পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় ফার্মাররা এই বিষয়টা উপলব্ধি করতে পারবে। প্রাকৃতিক যে জলাধারগুলো এবং নদী ব্যবস্থাপনা, খাল খনন, এই সব কিছুই একটা হোলিস্টিক অ্যাপ্রোচে নিয়ে আসা প্রয়োজন। এদিকে দ্রুত পানির অপচয় বন্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার। আমরা সবার সাথে বসে কাজটা করে ফেলতে চাই, যাতে এই মৌসুমে যাতে আমি যতটুকু নষ্ট হয়েছে সেটা আর যাতে নষ্ট করতে না দিই। ধান উৎপাদনে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পানির অপচয় বন্ধ করার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্ব বাণিজ্যের খবর জানাবো এবার। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ভারতের উপর যেমন রাজনৈতিক প্রভাব ফেলবে, তেমন প্রভাব ফেলবে অর্থনীতিতেও। ভারতের বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন দুদেশের সম্পর্কে ফাটল ধরলে বেশি প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। যদিও বাংলাদেশের এমন পরিস্থিতিতে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে নয়াদিল্লি। গেল এক দশকে বাংলাদেশের যে উচ্চ হারে প্রবৃদ্ধি হয়েছে তার বদৌলতে বাংলাদেশ এখন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের অন্যতম বৃহত্তম অংশীদার এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম। তবে রাজনীতির পরিবর্তিত বাস্তবতায় ভারতের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন ভারতের বাণিজ্য বিশেষজ্ঞরা। Account for more than 75% of our exports to Bangladesh. Now, within agricultural product, there are 3 key items. One is cotton, raw cotton. That is something that we export to them. 2009 সালের তুলনায় 2013 সালে এসে ভারতের বৈশ্বিক পণ্য বাণিজ্য 2.5 গুণ বেড়েছে, কিন্তু একই সময়ে বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্য বেড়েছে 5.5 গুণ। 2009 সালে বাংলাদেশে ভারতের দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্য। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।